হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ টু মাই শোরের এপিসোড 10। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ইনভেস্টরদের যে মিটিং থাকে সেখানে সুলং আর তার যে প্রফেসর থাকে তারা ওয়েট করতে থাকে এবং তখনই দেখা যায় ইনভেস্টররা প্রবেশ করে। সুলং দাঁড়িয়ে তাদের সবাইকে অভ্যর্থনা জানায় এবং দেখা যায় যে সকলের শেষে জিয়াও প্রবেশ করে এবং জিয়াওকে দেখে সুলংয়ের আকাশ পাতাল একদম এক হয়ে যায়। দেখা যায় যে সে মনে হয় যেন আকাশ থেকে পড়লো, এমন একটা পরিস্থিতিতে পড়ে। সুলং কখনোই ভাবতে পারেনি যে সে জিয়াওকে এখানে দেখবে এবং তখনই দেখা যায় যে জিয়াও ভেতরে প্রবেশ করে এবং দেখা যায় যে প্রফেসর হুয়াং সে তাকে ওয়েলকাম বলে এবং প্রেসিডেন্ট ফ্যান একটু আগেই আপনাকে ওয়েলকাম জানানো উচিত ছিল এবং দেরি হওয়ার জন্য সরি। তখন দেখা যায় যে সুলংকে পরিচয় করিয়ে দেয়। প্রফেসর তখন বলে যে আমাকে তো আর পরিচয় করে দিতে হবে না নতুন করে, তাই না? তখন দেখা যায় যে এই সংবাদ যে কোনো দরকার নেই। তারপর দেখা যায় যে সুলং জিয়ার কাছে যায় এবং হাত বাড়িয়ে দেয়। তখনই দেখা যায় যে জিয়াও খুশি হয়ে যায় এবং সেও খুশি খুশি মনে ওর দিকে হাত বাড়িয়ে দেয়। জিয়াও হাসি মুখেই বলে যে অনেকদিন পর আমাদের দেখা হলো ডিরেক্টর ইউ। তখনই দেখা যায় যে সুলং ওর চোখের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছুই বলে না। সে এরপর দ্রুত হাতটা ছাড়িয়ে নেয়। প্রফেসর হুয়াং তখন বলে যে প্রেসিডেন্ট ফ্যান একটু আগে বলেছিল যে তোমাদের দুজনের মাঝে কিছু ভুল বোঝাবুঝি চলছিল এবং তুমি যদি জানতে পারতে যে সে আমাদের ইনভেস্টর তাহলে হয়তো তুমি আমাদের সাথে জয়েন করতে না। এই জন্যই সে আমাকে বলতে নিষেধ করেছিল যে সে আমাদের হানিসেকল যে ড্রিঙ্কস আছে সেটার ইনভেস্টর। প্রফেসর হুয়াং তখন বলে যে আমি তো চিন্তাই পড়ে গিয়েছিলাম যে তোমাদের দেখা হলে তোমরা না আবার ঝগড়া করে বসো এবং দেখা যায় সে আর বলছে আমি শুধুই চিন্তা করছিলাম, সেরকম কোনো কিছুই হলো না। তখন দেখা যায় সে আর বলে যে তোমরা ইয়ং পিপল অনেক বেশি আবেগপ্রবণ। এরপর দেখা যায় যে যা হয়েছে তা হয়েছে, এসব এখন পাস্ট, আশা করি তোমরা এসব নিয়ে আর ঘাটাবে না। এরপর দেখা যায় যে জিয়াও বলে যে আমি অনেক অন্যায় করে ফেলেছি ডিরেক্টর ইউর সাথে এবং দেখা যায় যে সে আর বলে যে আশা করি ডিরেক্টর ইউ আমার ওপর আর রাগ করে থাকবেন না। তখনই দেখা যায় যে সুলং বলে যে না না প্রেসিডেন্ট ফ্যান, আপনি একটু বেশিই ভাবছেন, আমি কেন আপনার উপর রাগ করে থাকবো। এরপর দেখা যায় সবাইকে বলে যে আপনারা সবার সিটে বসে যান, একটু পরেই মিটিং শুরু হবে। এরপর দেখা যায় যে তারা সকলেই তাদের সিটে বসে যায় এবং ইসুলং তার মিটিংটা শুরু করে। দেখা যায় যে ইসুলং যখন মিটিংয়ের কথা বলছিল তখন জিয়াও এক ধ্যানে তার দিকে তাকিয়েছিল। ওদের মিটিং চলতে থাকে। তখনই দেখা যায় যে প্রফেসর হুয়াং সে একটু বিরতি দেয়, বলে যে এখন একটু বিরতি নেওয়া যাক। তখনই দেখা যায় যে সুলং ওখান থেকে উঠে দাঁড়ায় এবং বলে যে প্রফেসর হুয়াং আমি একটু রেস্টরুমে যাচ্ছি। এরপর দেখা যায় যে সে রেস্টরুমে চলে যায় এবং একটু পরে আমরা দেখতে পাই যে সে রেস্টরুমে বসে সিগারেট টানছিল এবং তখনই দেখা যায় সেখানে জিয়াও যায় এবং জিয়াও তার কাজ শেষ করে যখন সে হাত ধুতে যায় তখনই দেখা যায় ইসুলাং ওর দিকে তাকায় এবং বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখনই দেখা যায় জিয়াও ওর দিকে তাকায় আর বলে যে আপনাকে ল্যাব কোটে অনেক বেশি ভালো লাগছে। সুলং তখন বলে যে ফানসাও তুমি কি আমার লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? জিয়াও তখন বলে যে সেটা কেন বলছো তুমি? দেখা যায় যে সুলং কিছুই বলে না। ইসুলং তার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে এবং সেখান থেকে একটা সিগারেট বের করে ওর মুখে নেয়। তখন দেখা যায় সে ইসুলাংকে বলে যে আমাকে তোমার লাইটারটা দাও। তখনই দেখা যায় যে ইসুলং তার সিগারেটটাও নিভিয়ে ফেলে এবং বলে যে আলোটা নিভে গেছে, সরি। এবং তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায়। এরপর দেখা যায় যে সুলং জিজ্ঞাসা করে যে লাস্টবার যখন মেরেছিলাম সেটা কি খুব ব্যথা করেছিল? তখন জিয়া বলে যে হ্যাঁ, আমি প্রায় 15 দিনের মতো হসপিটালে ছিলাম এবং হসপিটালে বসেই আমাকে সব কাজ করতে হয়েছে। তখনই দেখা যায় সুলং অন্যদিকে তাকায় এবং বলে যে তাহলে তুমি এখানে কি করছো? তখনই দেখা যায় যে সে আরো বলে যে তুমি কি রিভেঞ্জ নিতে চাইছো? তখনই জিয়াও বলে যে না, আমি রিভেঞ্জ নিতে চাইছি না, আমাদের মাঝে মনে হয় কোনো ভুল বোঝাবুঝি চলছে। তখনই দেখা যায় সুলং উঠে দাঁড়ায় এবং ওর মুখোমুখি হয়। যা কিছু ঘটেছে তারপরেও তুমি গল্প বানানোর চেষ্টা করছো, এখনো তুমি মিথ্যা কথা বলে যাচ্ছ। তখনই দেখা যায় জিয়া বলে যে আমি সব করেছি, আমার ভুল, সেটা আমি মানছি। এবং তাই সার বলে যে কিন্তু আমি এক্সপ্লেন করতে পারি। তখন সুলং বলে যে কিসের এক্সপ্লেনেশন? এবার দেখা যায় সে আরো বলে যে তুমি প্রফেসর হুয়াংকে ইউজ করেছো আমাকে এই চাংলিং এ জয়েন করার জন্য। এরপর দেখা যায় সে আরো বলে যে এবং আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো। এবার সে আরো ওর দিকে সামনে আগায় এবং বলে যে আচ্ছা তুমি এটা কেন করছো, আমাকে একটু ভাবতে দাও। তারপর দেখা যায় সে আরো বলে যে ও ভাই একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আফটার অল। এবং সে আরো বলে যে তোমার যে অ্যাবিলিটি তাতে তুমি পুরোটা কন্ট্রোল করতে পারতে না ওকে। এবং দেখা যায় যে সে আরো বলে যে কিন্তু এই যে চাংলিং এটা একটা শুধুমাত্র রিসার্চ কোম্পানি, এই জন্যই তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে। এবং সে আরো বলে যে কারণ এটার কোনো টাকা নেই, কোনো লোকজন নেই এবং এটাকে যে পুশব্যাক করবে সেরকম কোনো অ্যাবিলিটিও নেই। এজন্যই তুমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তাই তো? সুলং রেগে যায় এবং রেগে গিয়ে সে জিয়ার কলার ধরে আর বলে যে ফানসাও, তুমি চাংলিংকে কন্ট্রোল করতে চাইছো না, তুমি আমাকে কন্ট্রোল করতে চাইছো, তাই তো? তখনই দেখা যায় যে সে আরো বলে যে তুমি কি ভাবছো যে বোহাই বা চাংলিং ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না? তখনই দেখা যায় জিয়া বলে যে জিয়া তখন সুলংয়ের দুহাত চেপে ধরে এবং বলে যে তুমি চাংলিং ছেড়ে দিবে, এটা না তোমার আইডিয়াল জব? এবং দেখো সারা বলে যে তুমি না আমাকে বলেছিলে যে তুমি আর এবং ডিতে ফেরত যেতে চাও রিসার্চ করার জন্য। তখন দেখা সুলং বলে হ্যাঁ আমি সেটা চাইতাম এবং এটা আমার ড্রিম জব ছিল,
কিন্তু সে আরও অ্যাড করে, কিন্তু আমিও ওই ড্রিম জবটা ছেড়ে দিতে চাই, সেখানে যদি তোমাকে দেখতে হয় তাহলে। এবং দেখা যায় যে এই কথা শুনে যে অনেক বেশি কষ্ট পায় এবং ওর দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় সুলং আবারও বলে যে ইভেন আমি তোমাকে দেখা তো ভালো কথা, তোমার কথা চিন্তা করতে চাই না, এটা অনেক বেশি ডিসগাস্টিং। প্লিজ আমার জীবন থেকে চলে যাও এবং যতটা দূরে সম্ভব হয় চলে যাও। এই কথা বলার পর দেখা যায় যে সুলং ঘুরে চলে যেতে নেয়। তখনই জিও পেছন থেকে বলে যে তুমি চাংলিং ছেড়ে দিতে পারো, তুমি যদি সেটা করো তাহলে চাংলিং এর কোনো মিনিংই আমার কাছে থাকবে না। এই কথা শুনে সুলং পেছনে ফিরে তাকায় এবং বলে যে তুমি কি বলতে চাইছো। তখনই দেখা যায় যে জিও আবার সিগারেটের মুখে দেয় এবং বলে যে তুমি চাংলিং ছেড়ে দিতে পারো এবং তুমি আমাকেও ছেড়ে দিতে পারো, কিন্তু সেটা যদি তুমি করো তাহলে এই যে চাংলিং কোম্পানিটা, এটার এক্সিস্ট আমার কাছে কোনো মূল্যই রাখে না। সে আরো বলে যে তাহলে প্রফেসর হুয়াং এর এই যে শতকের চেষ্টা সেটা একদমই বিফলে যাবে। এই কথা বলার পর দেখা যায় যে সে তার সিগারেটটা ধরায় এবং তখনই দেখা যায় যে সুলং ওর দিকে তাকায় এবং বলে যে হোয়াট এ জোক। এরপর দেখা সে আরো বলে যে তুমি যদি তোমার ফান্ডিং তুলেও নাও তাহলে কি মনে হয় চাংলিং অন্য কোনো ইনভেস্টর খুঁজে পাবে না? তখনই দেখা যায় যে জিয়াও তার সিগারেটের মুখ থেকে নামায় এবং জিয়াও আয়নায় নিজের ছবির দিকে তাকায় এবং বলে যে মিস্টার হুং এর সাথে আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে সেটা কেন তুমি চেক করতে যাচ্ছ না? সে আরো বলে যে তোমরা এই প্রসেসটা যদি 20 দিনের মধ্যে শেষ করতে না পারো কন্ট্রাক্ট ব্রেক করার মতো অপরাধ হবে এবং তোমাদেরকে এর জন্য কম্পেনসেশনও দিতে হবে। সে আরো বলে যে তোমার প্রফেসর হুয়াং এর মনে হয় একা এই কম্পেনসেশনটা দেওয়া সম্ভব হবে না। জিওর কথা শুনে ইউসুলং অবাক হয়ে যায় এবং বলে যে 20 দিন? এরপর সে একটু সামনে এগিয়ে আসে এবং বলে যে এই 20 দিনের ভেতর কি করে এই প্রসেসটা কমপ্লিট করা সম্ভব এবং সে কি করে এরকম একটা কন্ট্রাক্ট সাইন করতে পারে। তখনই দেখা যায় জিও বলে যে আমি শুধু তোমার প্রফেসরকে এতটুকুই বলেছিলাম যে ব্যাংককে আমাকে সাহায্য করার জন্য আমার বাবার ভালো একটা কন্ট্রাক্ট দরকার এবং সে এতে রাজি হয়ে গেছে। এবং সে আর বলে যে আমি তাকে প্রমিস করেছি যে যাই বলুক না কেন কন্ট্রাক্টে আমি তাকে 6 মাসের সময় দেবো আর এবং এই কাজটা শেষ করার জন্য। জিও আরও বলে যে আপনার টিচারকে এরকম ফাঁদে ফেলার জন্য আপনি আমাকে কিছুতেই দায়ী করতে পারেন না। সে যদি আমাকে রাখতে না চাইতো তাহলে এরকম একটা রিস্ক নিত না। এরপর দেখা যায় যে ও আরও বলে যে এখন যদি আপনি এখান থেকে চলে যান তাহলে চাংলিং আর এক্সিস্ট করবে না এবং এটার কোনো দরকারও হবে না। ইসলং তখন বলে যে তোমার কি মনে হয় চাংলিং থাকুক বা না থাকুক সেটা আমি কেয়ার করি? জিও বলে যে হ্যাঁ অবশ্যই কেয়ার করেন, এবং যদি না করতেন তাহলে একটু আগে যখন আমাকে আপনি দেখেছিলেন তখনই সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতেন। তখনই দেখা যায় জিও আবারও রেগে যায় এবং বলে যে আপনি অন্যের জীবন নিয়ে চিন্তা করেন শুধু আমি ছাড়া, আর আমারটা নিয়ে আপনি কখনো চিন্তা করতেও চাননি। ইসলং তখন বলে যে আগে তুমি পিছনে থেকে এই খেলাটা খেলতে আর এখন তুমি দিনের আলোতেই এই খেলাটা শুরু করে দিয়েছো। এই কথা শোনার পর দেখা যায় যে জিও আর কিছু বলে না। সে ওখান থেকে যেতে যেতে বলে যে আপনি যেটা মনে করেন সেটাই। দেখা যায় যে তারপর সে চলে যায় এবং দেখা যায় যে ইউসুলাংকে অনেক বেশি চিন্তিত মনে হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউসুলাং অন্যান্য যারা ইনভেস্টর থাকে তাদের একটা লিস্ট দেখতে থাকে এবং তখনই তার টিচারের কিছু কথাবার্তা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাই। মিস্টার হুয়াং বলে যে তুমি অন্যান্য ইনভেস্টর যে ফার্ম আছে তাদের কথা বলছো? তখন সে আর বলে যে তাদের মতো কেউ বলে যে এটার কোনো ভবিষ্যৎ নেই এবং অন্যান্য যারা আছে তারা তো আমাদেরকে নাই করে দিয়েছে। এরপর দেখা যায় সে আরও বলে যে শুধুমাত্র পিনফেং যে কোম্পানি আছে তারাই আমাদেরকে সব থেকে ভালো অফারটা দিয়েছে এবং তাদের যে আইডিয়াটা সেটা অনেকই ভালো লেগেছে আমার, এই জন্যই আমি তাদেরকে অ্যাকসেপ্ট করেছি। এরপর ফ্ল্যাশব্যাকে আবার পাস্টের তার সাথে তার টিচারের কথাবার্তা দেখানো হয়। তার টিচার বলে যে তারা 20 দিনের কথা বলেছে এবং এই 20 দিনের মধ্যেই যদি তারা ধৈর্য ধরতে না পারে তাহলে আমরা আমাদের কাজের যতটুকু হয়েছে ততটুকুই তাদের কাছে দিয়ে দেবো এবং এতে করে তারা যে ইনভেস্টমেন্ট করেছে সেটা অবশ্যই বিফলে যাবে। এরপর আমরা দেখতে পাই আবার বর্তমানের কাহিনী, যেখানে দেখা যায় যে ইউসুলাং একটা রোড সাইডের একটা টুলের উপর গিয়ে বসে এবং সে তার ব্যাগের থেকে আবারও সেই ফাইলগুলো বের করে এবং দেখতে থাকে। তখন দেখা যায় তার মাস্টারের আরও কথা শোনা যায় ব্যাকগ্রাউন্ডে। প্রফেসর হুয়াং তখন বলে যে আমি তো কিছুতেই এটার জন্য পে করব না, এবং সে আরও বলে যে কিন্তু সেটা যদি হয়েই থাকে তাহলে আমার সারা জীবনের যে কষ্ট সেটা একদমই বৃথা যাবে। এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং তার পেপারগুলো গুছিয়ে নেয় এবং বলে যে আচ্ছা ঠিক আছে আমি যতদূর পারি চেষ্টা করব এই কাজটা করার জন্য। এবং দেখা যায় সে আরও বলে যে কিন্তু এরপর এটা শেষ হলেই আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলার পর দেখা যায় যে সে তার ফাইলগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। এবার আবার বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় যে সে ওই ফাইলগুলো আবারও ঘেঁটে দেখতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউসুলাং সে বাসায় ফেরে এবং বাসায় ফিরে সে জুতো খুলতে নিয়ে একটা শোপিসের উপর তার চোখ পড়ে এবং দেখা যায় ওটা একটা হাতির শোপিস থাকে এবং ও লক্ষ্য করে যে ওই হাতির শোপিসটার চোখটা সেটা অন্যরকম দেখা যায় এবং একটু খেয়াল করেই ও বুঝতে পারে যে ওটা একটা ক্যামেরা লাগানো এবং সে বুঝতে পারে যে আসলে তার বাসায় অনেক ক্যামেরা আছে এবং তখনই সে একটা বুদ্ধি আঁটে। এরপর দেখা যায় যে সে তার তোয়ালে নিয়ে গোসলখানার ভিতরে চলে যায় এবং সেখানে গিয়ে কাউকে একটা কল করে যে তার একটা ছেলে লাগবে এবং তাকে অবশ্যই
ফর্সা হতে হবে এবং স্কিনি মানে চিকন হতে হবে, এবং সে আরো বলে যে এবং যে ফ্লার্ট করতে জানে এরকম একটা ছেলে হতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইসুলাং এর দরজায় একজন নক করে। ইসুলাং দরজাটা খুলে দেয়, ওর গায়ে একটা রোপ জড়ানো থাকে। তখন সেই ছেলেটা বলে, আপনি কি কাউকে আসতে বলেছিলেন? তখন ইসুলাং বলে যে ভেতরে আসো। দেখা যায় যে সুন্দর একটা ছেলে চলে আসে এবং সে ভেতরে ঢুকে খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় যে ওই ছেলেটা একটা সোফার উপরে গিয়ে বসে এবং ইসুলাং তখন তার কাছে যায় এবং দেখা যায় বোতল থেকে একটু ওয়াইন 2টা গ্লাসে ঢালে। এরপর ইরশুলাং ওই ছেলেটার পাশে বসে এবং বলে যে, তুমি কি এখন ড্রিঙ্কস করতে চাও? তখন দেখা যায় ছেলেটা ওর কাঁধের উপর হাত রাখে এবং বলে যে, আপনি কি এখন ড্রিঙ্কস করতে চান? আমি ড্রিঙ্কস বিছানায় করাই পছন্দ করি। তখনই দেখা যায় যে ইরশুলাং ওর মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে যে, আচ্ছা ঠিক আছে, আমি সেখানেই তোমাকে নয় ড্রিঙ্কস করতে সাহায্য করব এবং তোমার পার্টনার হব। তখন ওই ছেলেটা বলে যে, আমি অলরেডি শাওয়ার নিয়ে ফেলেছি, এবং তখন ইরশুলাং বলে যে, ভালো করেছো। এবং সে আরো বলে যে, তুমি গিয়ে আমার জন্য ওয়েট করো বেডে। তখন দেখা যায় ছেলেটা খুশি খুশি মনে ওখান থেকে চলে যায় এবং ইরশুলাং ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় যে ইরশুলাং একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়ায় এবং সে তার পকেট থেকে তার ফোনটা বের করে কিছু একটা দেখে। এরপরে আমরা দেখতে পাই যে ইরশুলাং সে রুমে প্রবেশ করে এবং তখনই দেখা যায় যে ওই ছেলেটা তার কাপড় চোপড় খুলে ফেলে এবং ইরশুলাং তখন তাকে চোখ দিয়ে ইশারা করে বিছানায় শোয়ার জন্য, এবং দেখা যায় ছেলেটা সেই মতোই বিছানায় উঠে পড়ে। এরপর দেখা যায় যে ইরশুলাং তার ফোনটা বিছানার উপর রাখে এবং সেও বেডের উপর চড়ে বসে, এবং তখনই আমরা দেখতে পাই যে মেইন দরজা খুলে ওখানে জিও প্রবেশ করে এবং দেখা যায় তখন বেডরুমের দরজা খুলেও সে প্রবেশ করে এবং ওদের দুজনকে একসাথে দেখতে পায়। এবং ওকে দেখে দেখা যায় যে ইরশুলাং একদমই অবাক হয় না। তারপরে দেখা যায় যে ইরশুলাং ওখানে ঢেলান দিয়ে উঠে বসে আর জিওর দিকে তাকিয়ে বলে যে, তুমি এই শোটা দেখছো না কেন? এবং তখনই দেখা যায় যে সারা বলে যে, তুমি না অন্যের জীবনে দেখতে পছন্দ করো যে কে কি করছে? এরপর দেখা যায় যে ওর হাতের যে ফোনটা থাকে সেটার দিকে তাকায় এবং দেখা যায় যে ইরশুলাং আর ওই ছেলেটার ভিডিও চলছে সেখানে। তখন দেখা যায় ইরশুলাং বলে যে, অ্যাঙ্গেলটা তো একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপর দেখা যায় যে জিও সেটা বন্ধ করে ফেলে এবং তখনই দেখা যায় যে ইসলাম আরো বলে যে, সেটআপটা বেশ ভালোই হয়েছে এবং এই অ্যাপার্টমেন্টে তোমার কতটা ক্যামেরা আছে? তখন দেখা যায় যে ও চুপ করে থাকে এবং একটু পরে ওই ছেলেটাকে একটা রাগ দেয় যে, তুমি এখনো যাচ্ছ না? ছেলেটা তাড়াতাড়ি করে চলে যেতে নেয়। তখন ইসলাম বলে যে, তোমার ভয় পেতে হবে না, কেউ তোমাকে কিছু করতে পারবে না। এরপর দেখা যায় যে ইসলাম তার মানিব্যাগটা বের করে এবং সেখান থেকে বেশ কিছু টাকা ওই ছেলেটার হাতে দেয়। এরপর দেখা যায় ছেলেটা তার জামাকাপড় রেডি হয়ে যায় এবং তখন ইসলাম বলে যে, তোমার হার্ডওয়ার্কের জন্য অনেক বেশি ধন্যবাদ। তখন ছেলেটা বলে যে, আমি চলে যাচ্ছি, তুমি কি চাও আমি পুলিশকে কল করি? তখন দেখা যায় ইসলাম বলে যে, দরকার নেই, তুমি তোমার যাওয়ার পথে ঠিকঠাকভাবে যেও, ঠিক আছে? এই কথা বলার পর দেখা যায় যে ছেলেটা ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে ইসলাম আবার ঢেলান দিয়ে বসে এবং জিওর দিকে তাকায়। জিও তখন বলে যে, আমি কখনোই আশা করিনি যে ডিরেক্টর ইউ এর মতো একজন পিওর এবং জেন্টল মানুষ সে কাউকে হায়ার করবে এসকর্ট হিসাবে। তখনই দেখা যায় যে ইসলাম ওর দিকে তাকায় আর বলে যে, আমি আবারও ট্রাই করার পর রিয়ালাইজ করলাম যে আমি এখনও এটা প্রিফার করি। তখনই জিয়া বলে যে, এটা? এবং সে আরো বলে যে, সে আপনার টপ হবে এটা, নাকি আপনি তার টপ হবেন ওটা? সে কি আপনাকে স্যাটিসফাইড করতে পেরেছে? তখনই ইসলাম রেগে যায় এবং বলে যে, ফানসাও। সে আরো বলে যে, তোমার ওপর আমি যে কাইন্ডনেস দেখিয়েছি তার জন্য এমনিতেই আমি রিগ্রেট করছি, এবং সে আরো বলে যে, কারণ তুমি ওটা কখনো ডিজার্ভই করতে না। তখনই দেখা যায় জিও বলে যে, আমি কি কিছু ভুল বলেছি? এরপর দেখা যায় যে জিও আরো বলে যে, আমার তো এখন মনে হয় যে আপনাকে কেউ টপ করা ছাড়া স্যাটিসফাইড করতে পারবে না। জিওর এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাম অনেক বেশি কষ্ট পায় এবং দেখা যায় যে ওর অ্যাংজাইটি অনেক বেড়ে যায়। তখনই দেখা যায় যে ও জোরে জোরে শ্বাস নিতে থাকে এবং ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এরপরে দেখা যায় যে ও পূর্বের স্মৃতিতে ফেরত যায়, যেখানে ও গিয়ে সেটা ওর স্কুলের সবাই জানতে পারে এবং দেখা যায় যে স্কুলের অন্যান্য ছেলেমেয়েদের যারা গার্ডিয়ান থাকে তারা ওকে নানাভাবে অপমান করতে থাকে এবং ছোট করতে থাকে, এবং দেখা যায় যে ও চুপচাপ করে সেগুলো শুনতে থাকে। এরপর দেখা যায় যে ওই মহিলারা বিভিন্ন রকমভাবে ওকে খারাপ খারাপ কথা বলতে থাকে যে সে অ্যাবান্ডনেড এবং তাকে কেউ চায় না, সে আমাদের পরিবারকেও নষ্ট করে ফেলবে, এসব বাজে ধরনের কথা বলতে থাকে। এবং দেখা যায় যে ইউসুলাংয়ের সেই কথাগুলোই মনে পড়তে থাকে। এরপর দেখা যায় যে ইউসুলাং অনেক পাগলের মতো করে এবং সে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর দেখা যায় যে সে নিজেকে অন্য এক জায়গায় আবিষ্কার করে এবং তখনই দেখা যায় যে ভেতরে একটা রুম থেকে তার আর জিয়ার কথা শোনা যায়, এবং তখনই দেখা যায় যে জিয়া ওকে নানা রকমভাবে কথা বলে যে, ইউসুলাং আই লাভ ইউ, এবং দেখা যায় যে আরও অনেক কথা বলে। এই ইউসুলাং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই রুমের সামনে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে জিয়াও আর ইউসুলাং দুজনে ইন্টিমেট হচ্ছে, এবং তখনই দেখা যায় যে ইউসুলাং মনে মনে সেই চিত্রগুলো ভাবতে থাকে এবং তার সেই স্মৃতিগুলো। তখনই দেখা যায় যে ইউসুলাং ওর দিকে তাকায় এবং বলে যে, সবশেষে তোমার আর কিছুই রইলো না, তুমি একদম শূন্য। এবং দেখা সারা বলে যে, তোমাকে ধোকা দেওয়া হয়েছে, তোমাকে ঠকানো হয়েছে, তোমার শরীর এখন আর কোনো কাজে লাগবে না। তখনই দেখা যায় যে সে আরও বলে যে, ইউসুলাং তোমার লাইফটা এখন অনেক মজার হয়ে গেছে এবং অনেক ফানি হয়ে গেছে। তখনই দেখা যায় যে ইউসুলাং সে একা একা বলে যে, না, এরকমটা কিছুতেই হতে
পারে না, এরকমটা কিছুতেই হয়নি। তারপর দেখা যায় যে ওদিকে জিয়াও আবার ওর দিকে তাকায় এবং বলে যে এখন তো তোমাকে টপ করা ছাড়া কেউ স্যাটিসফাইড করতে পারবে না, তাই না? ইসলং তখন বলে যে এটা এমনটা কিছুতেই হতে পারে না ফানসাও, এবং দেখা যায় যে সে রেগে যায়। এরপরে আমরা দেখতে পাই আবার বর্তমান ফিরে আসে এবং দেখা যায় যে ওর শ্বাসকষ্ট হতে থাকে এবং দেখা যায় যে সে বলে যে ফানসাও তুমি এরকমটা, ও কথা শেষ করতে পারে না। জিও তখন বলে যে হ্যাঁ, আমি তোমার বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এবং সেটা বাসার প্রতিটা কর্নারে, এমনকি তোমার বেডরুম বা বাথরুমেও আছে, এবং আমি সবকিছুই দেখতে পাই তুমি যা করেছো। এই শুনলাম এখন আর সামনের পার্ট দিয়ে কাজ করে তুমি স্যাটিসফাইড হতে পারো না, তাই না? তখনই দেখা যায় যে ইউজুলাং একটু বিদ্রুপের হাসি আসে এবং বলে যে কংগ্রাচুলেশন প্রেসিডেন্ট ফ্যান, তোমার মোবাইলে আরও একটা আর-রেটেড ভিডিও যোগ হয়ে গেল। ওটা কি যথেষ্ট ক্লিয়ার, নাকি আমি তোমাকে লাইভ স্ট্রিম দেখাবো? একথা বলার পর দেখা যায় যে সে তার গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলে। জিও কিছুই বলে না, সে মাথা নিচু করে রাখে। তখনই ইউজুলাং ওকে আবারও বলে যে কি হলো, তুমি কি এটা চাও? তখন দেখা যায় যে জিও কিছু বলে না, সে আবারও চুপ করে থাকে। তখনই দেখা যায় যে ইউজুলাং বলে যে যদি না চাও তাহলে তুমি এখন চলে যেতে পারো প্লিজ। এরপর দেখা যায় যে তখনও জিও চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় যে ইসলং সে বেড থেকে উঠে নামে এবং সে বসার ঘরের দিকে চলে যায়। জিও সেদিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় ইসলং যেতে যেতে বলে যে আমি আজকে টায়ার্ড, আমি কালকেই এখান থেকে মুভ করব। এবং সে আরও বলে যে আমি মাইন্ড করব না আর একটা স্পাইক নাইট এখানে স্পেন্ড করতে। তারপর দেখা যায় যে সে গ্লাসে ওয়াইন ঢালে এবং জিয়াও সেখানে যায়। সে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় যে ইসলং সে ওখানে বসে এবং বলে যে আমি কালকেই চাংলিংয়ে যাব রিজাইন দিতে, তোমার যা ইচ্ছা হয় তুমি করতে পারো। তখনই দেখা যায় যে সে আর বলে যে অবশ্যই সবাইকে সবার কর্মফল ভোগ করতে হবে, সেটা আমি হই বা প্রফেসর হুয়াং হোক বা তুমি হও। এবং স্যার বলে যে ফানসা, বুঝতে পেরেছো তুমি? তখন জিয়া বলে যে তুমি যদি চাংলিংকে গিভ আপ করো বা তোমার টিচারের উপর, তাহলে যা হবে তার জন্য আমি একদমই রেসপন্সিবল না। এই সুলাং তখন বলে যে এসব কোনো কিছুই আমার দেখার বিষয় না। এবং স্যার বলে যে কিন্তু এখন পর্যন্ত আমি এটাই জানতে পারলাম না যে তুমি আমার ওপর এত ক্ষিপ্ত কেন এবং আমার উপর এত বিদ্বেষ রেখেছো কেন? তখনই দেখা যায় সে আরও বলে যে এটা এখন আর ম্যাটার করে না। এবং তাই সে আরও বলে যে এবং এটা এখন আর ইম্পর্টেন্টও না। এরপর সে দরজা দেখিয়ে দেয় এবং বলে যে প্লিজ চলে যাও প্রেসিডেন্ট ফ্যান। জিও তখন বলে যে কোনো কিছুই আর ম্যাটার করে না এবং সেসবের ভেতর কি আমিও আছি? তখনই দেখা যায় যে ইসুলং ওকে বলে যে আমি এখন তোমার সাথে এরকম তর্ক করার মুডে নেই। এবং দেখা যায় যে সে আরও বলে যে তুমি নিজে চলে যাবে নাকি আমি তোমাকে বাধ্য করব চলে যাওয়ার জন্য? তখনই দেখা যায় যে ইসুলং আরও বলে যে কিন্তু এখন আমি তোমাকে মারধরের কোনো পরিস্থিতি নেই। তখনই দেখা যায় যে সে আরও বলে যে আমাকে একটু দয়া করো প্লিজ, তুমি এখান থেকে চলে যাও তোমার নিজের ইচ্ছাতেই। তখন দেখা যায় জিও বলে যে মনে হচ্ছে যে ডিরেক্টর ইউ সে এখন কারো কথাই শুনবে না এবং কারোর প্রতি কেয়ার দেখাবে না। এই কথা বলার পর দেখা যায় যে জিয়াও তার হাতের ঘড়িটা দেখে, যেটা ইসুলাং তাকে গিফট করেছিল। এবং সে ইসুলাংকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও আমি তোমার প্লেসটা নিয়ে নেই, এবং আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে তোমার ভাইয়ের কি খবর, কি করছে সে? তখনই দেখা যায় যে ইসুলাং একটু নড়ে চড়ে বসে এবং সে জিয়াওর দিকে তাকায় আর বলে যে তুমি কি বলতে চাইছো? তখনই দেখা যায় যে জিয়াও বলে যে এতটাও কিছু না, আমি জাস্ট বলতে চাইছি যে তোমার ভাই এখন থাইল্যান্ডে আছে। এরপর দেখা যায় যে সে আর বলে যে সে এখন আমার হয়ে কাজ করছে, ফিনান্সিয়াল অ্যাডভাইসার। জিয়াও এবার ইউসুলাংয়ের মুখের কাছে তার মুখটা নিয়ে আসে এবং বলে যে ডিরেক্টর ইউ, আজকে রাত্রের জন্য আমি সবকটা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আজকে রাত্রের জন্য আপনি শান্তিতে ঘুমান। এই কথা বলার পর দেখা যায় যে জিয়াও দরজা খুলে বেরিয়ে যায় এবং সুলাং তার ভাবনার জগতে হারিয়ে যায়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে সুলাং তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, তার ভাই তাকে দেখা করার জন্য ইনভাইট করে। তখনই দেখা যায় যে ওর ভাই জিজ্ঞাসা করে যে তোমার দেরি হয়েছে, ট্রাফিক কি অনেক বেশি ছিল? তখন দেখা যায় যে সুলাং বলে যে আমি আমার গাড়িটি বিক্রি করে দিয়েছি। এরপর দেখা যায় যে সুলাং পানি নিতে গেলে ওর ভাই ওকে ঢেলে দেয়। তখনই দেখা যায় যে ওর ভাইয়ের প্রতি ও একটু বেশি কেয়ারফুল থাকে এবং দেখা যায় যে একটা প্রিয় খাবার সেটা ইসুলাংয়ের কাছে দেয় এবং বলে যে তোমার কি মনে আছে যে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এগুলো খেতে খুবই পছন্দ করতাম, মা এগুলো আমাদের জন্য রান্না করতো এবং আমরা স্টোভের চারপাশে ঘুরতাম এবং ফাইট করতাম এগুলো রোস্ট করার জন্য। তখনই দেখা যায় সে আরও বলে যে এখন অনেক রেস্টুরেন্টে এগুলো আর তৈরি করে না এবং আমি অনেক খুঁজেছি, তারপর আমি এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি। দেখা যায় যে ইউসুলাং ওর কথা শুনে অবাক হয়ে যায়, তারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারপরে আর বলে যে তখন তো আমরা ভালো খাবার খেতে পারতাম না। এবং দেখা যায় যে একথা বলে সে ভাইয়ের পাতে একটা ডাম্পলিং তুলে দেয় এবং বলে যে এগ ডাম্পলিং খাওয়া আমাদের কাছে নিউ ইয়ার উদযাপনের মতোই ছিল। তার ভাই আবারও বলে যে নিউ ইয়ারের কথা যখন হলো তখন তোমার কি মনে আছে যে একবার অনেক বেশি তুষারপাত হয়েছিল এবং আমাদের যে ওয়েস্ট স্ট্রিটের দোকানগুলো সেগুলো সোনার নিচে আটকা পড়েছিল?
তখন দেখা যায় যে ইউসুলাং মনে করার চেষ্টা করে এবং তখন তার মনে পড়ে যে সে একবার বাড়িতে আসে এবং বলে যে দেখো আমি কি নিয়ে এসেছি। তখন তার মা বলে যে তুমি এগুলো কি এনেছো? তখন সে বলে যে আমি মার্কেটে গিয়েছিলাম এবং তাদের সাহায্যের দরকার ছিল, আমি তাকে সাহায্য করেছি, তারা এগুলো আমাকে দিয়েছে। তখন তার মা বলে কিন্তু তোমার হাতে তো অনেক ব্যথা পেয়েছো, তুমি একটু ওয়েট করো, আমি ঔষধ নিয়ে আসছি। সে ঔষধ আনতে চলে যায়। এরপর দেখা যায় যে সে তার ছোট ছেলেকে বলে যে তুমি তোমার ভাইয়ের জন্য কিছুটা খাবার রেখো। তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে দরকার নেই মা, ও খাক, ও তো এখন বাড়ছে তাই না, ওর খাবার প্রয়োজন। তখন দেখা যায় যে ওর ভাই খুশি হয়ে যায় এবং বলে যে আমার ভাই সব থেকে বেস্ট এবং আমার জন্য সবসময় চিন্তা করে। তখনই দেখা যায় যে ইউসুলাং সে ওই ডাম্পলিং খাওয়া শুরু করে এবং এরপর দেখা যায় ওর মা ঔষধ নিয়ে আসে। এরপর ওরা আবার বাস্তবে ফিরে আসে। শাহজাহান আবারও বলে যে এগুলো তখন যতটা ডেলিসিয়াস মনে হয়েছিল এখন আর সেরকম ডেলিসিয়াস মনে হয় না এবং বলতে যত ভালো খাবারই খাই না কেন আগের মতো সেরকম ফিল আর পাই না। এই কথা শুনে ইউসুলাং একটু হাসে এবং দেখা যায় যে ইউসুলাং সে ড্রিঙ্কস অর্ডার করে এবং তখনই দেখা যায় যে ওই ওয়েটার ওখানে তার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। শাহজাহান তখন বলে যে আমার যতদূর মনে পড়ে তুমি তেমন একটা ড্রিঙ্কস করো না। তখন দেখা যায় ইউসুলাং ওই বোতলটা নেয় এবং দেখা যায় যে তার ভাই সেটা করতে দেয়, কিন্তু তখন ইউসুলাং বলে যে আমি নিজেই করতে পারবো। এই কথা বলার পর সে একটা গ্লাসে ওই ড্রিঙ্কস নেয় এবং তার ভাই বোতলটা নেয় এবং বলে যে আমিও তোমার সাথে ড্রিঙ্কস করছি চলো। এই কথা বলার পর দেখা যায় যে তারা দুজনেই ড্রিঙ্কস করে এবং তখনই দেখা যায় যে ইউসুলাং ওর ভাইকে ডাকে যে শাওচেন। তখন আবার সে জিজ্ঞাসা করে যে তুমি আজকে আমাকে কেন দেখা করতে বলেছো? তখনই দেখা যায় যে ওর ভাই খাবার খেতে নিয়েও আবার থেমে যায় এবং বলে যে ব্রো তুমি কি জানো যে আমি প্রেসিডেন্ট ফ্যানের জন্য কাজ করছি? তখন দেখা যায় ইউসুলাং মাথা নাড়ে যে হ্যাঁ। শাওচেন তখন বলে যে আমি শুনেছি তোমাদের দুজনের মাঝে নাকি ঝামেলা চলছে। তখনই দেখা যায় যে ইউসুলাং প্রথমে একটু চুপ করে থাকে, তারপর ওকে বলে যে আচ্ছা প্রেসিডেন্ট ফ্যান তোমাকে এত উচ্চ পদে কেন রেখেছে এত টাকা বেতন দিয়ে? শাওচেন তখন বলে যে তুমি কি বলতে চাইছো যে আমি তোমার সোর্সে ওখানে কাজ করছি? তখনই ইউসুলাং বলে যে সেরকমটা না। তখন দেখা যায় সে আরো বলে যে শাওচান প্রেসিডেন্ট ফ্যান একদমই ভালো মানুষ না, আমি তোমাকে বলছি যে তুমি তাড়াতাড়ি ওই চাকরিটা ছেড়ে দাও। তখনই দেখা যায় যে ওর ভাই বলে যে আমি জানি সে ভালো মানুষ না। তখনই দেখা যায় যে সে তার হাতটা দেখায়, যে হাতে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়েছিল ফানসাও এবং বলে যে এই যে দাগটা এটা তার কারণেই হয়েছে। তখন ইউসুলাং সেদিকে তাকায় এবং বলে যে না এটা তো সিগারেটের দাগ। শাওচেন তখন বলে যে ইটস ওকে, এটা কোনো সমস্যা না এবং সারা বলে যে যদিও সে আমাকে এভাবে ট্রিট করেছে কিন্তু আমি তার জন্য কাজ করা একদমই মাইন্ড করব না। তখনই দেখা যায় যে ইউসুলাং অবাক হয়ে যায় এবং তখনই শাওচেন আবার বলে যে ব্রো তুমি কি একটু ম্যাচিওর হতে পারো না? তুমি কেন তার সাথে ঝামেলা করতে যাচ্ছ? তুমি কি জানো সে কতটা রিস্ক? এই কথা শুনে দেখা যায় যে ইসুলাং একটু অবাক হয়ে যায়। তখনই দেখা যায় যে সে আবার ওকে জিজ্ঞাসা করে যে তার মানে তুমি বলতে চাইছো যে আমি যেন ওর কাছে ফেরত যাই? শাওচেন রেগে যায় এবং বলে যে ব্রো তোমার কি এখনো গরিব হওয়ার স্বাদ মেটেনি? এই কথা বলার পর দেখা যায় যে সে আরো রেগে যায় এবং সে তার হাতের খাবারগুলো ফেলে দেয়। তারপর দেখা যায় সে বলে যে আমাদের সামনে প্রেসিডেন্ট ফ্যানের মতো একজন মানুষ আছে, আমরা দুজনে যদি টিম আপ করি তাহলে অবশ্যই তার থেকে ভালো কিছু হাতিয়ে নিতে পারবো। তখনই দেখা যায় যে ইসলাম বলে যে তুমি এখনো অন্যের টাকা হাতাতে চাও, লাস্ট টাইমে তোমার শিক্ষা হয়নি? তখনই দেখা যায় যে ওর ভাই বলে যে না, এবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তোমার আর ফানশাওয়ের ভেতর অন্যরকম একটা রিলেশন আছে। এবং দেখা যায় যে সে আরো বলে যে তুমি যদি তাকে বুঝিয়ে তোমার কাছে রাখো এবং তুমি যদি তার বিশ্বাস অর্জন করতে পারো তাহলে সে ইনভেস্ট করতে রাজি হবে এবং পরে না হয় আমরা ঠিক করে নেব যে কি করে আমরা এই টাকাটা হাতাবো। একথা বলার পর দেখা যায় যে সুলং বলে যে ঝাংচে। এরপর সে আরো বলে যে তুমি ওকে ভুল বুঝছো এবং ছোট করে দেখছো, তুমি আমাকেও ছোট করে দেখছো। আমি তোমাকে একটা ফাইনাল অ্যাডভাইস দেই। একথা শুনে ওর ভাই ওর দিকে তাকায়। তখন ইউসুলাং বলে যে তুমি ফানসার থেকে দূরে থাকো এবং দেশে চলে যাও। তারপর দেখা সে আরো বলে যে এই লোকটাকে তুমি যতটা সিম্পল দেখছো উপরে উপরে, সে মোটেও সিম্পল না, সে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমার জানা নেই এবং সে তোমার দ্বারা কিছুতেই ম্যানিপুলেটেড হবে না। এই কথা শোনার পর দেখা যায় তোর ভাই কিছুই বলে না। তখন দেখা যায় যে ইউসুলাং সোজা হয়ে বসে এবং সে তার ভাইয়ের দিকে তাকায় আর বলে যে শাওচেন আমার ইচ্ছা যে তুমি সেটেল ডাউন হও এবং একটা রিয়েল জব খুঁজে পাও। সে আরো বলে যে তুমি সবসময় এইসব চিন্তাই করো যে শর্টকাটে কিভাবে টাকা ইনকাম করা যায়, এটা ঠিক না। সে আরো বলে যে মায়ের অ্যানিভার্সারি কয়েকদিন পরেই, চলো তুমি আর আমি একসাথে যাই তাকে ভিজিট করার জন্য। তখনই দেখা যায় যে ওর ভাই অনেক রেগে যায় এবং ড্রিঙ্কস করে ঠাস করে গ্লাসটা টেবিলের উপর রাখে এবং বলছে ইউসুলাং তুমি কি ভাবো তুমি অনেক দামি? তুমি কার সাথে ঘুমাও সেটা দেখার বিষয় না। তখন দেখা যায় ইউসুলাং বলে যে তোমার এত বছর পড়ানোর লেখানো সবই বৃথা গেল। তখনই দেখা যায় যে পাশের টেবিল থেকে মহিলারা বলে যে এরা দুজনে যে কথাবার্তা বলছে তাতে মনে হয় তারা অনেক ব্রড মাইন্ডেড। ওরা দুজনেই বুঝতে পারে যে আশেপাশের মানুষ বিরক্ত হচ্ছে। তখনই শাওচেন বলে যে ভাই, একথা বলার পর সে একটা গ্লাসে ড্রিঙ্কস ঢালে এবং বলে যে এইমাত্র আমি যেসব কথাবার্তা বললাম এ সব কিছুই সত্য। এরপর সে ওই ড্রিঙ্কের গ্লাসটা ইউসলাংয়ের সামনে রাখে এবং বলে যে পুরুষ মানুষ ভালোবাসার ক্ষেত্রে এরকমই, তাদেরকে বিয়ে করতে হয় না, একসাথে থাকলেই তো হয় তাই না? এরপর দেখা যায় যে সে আরো বলে যে মিস্টার ফ্যান সে অনেক হ্যান্ডসাম এবং সে অনেক বেশি রিচ। এরপর তাকে সে আরো বলে যে তাহলে তুমি এত কমপ্লেন কেন করছো?
দেখা যায় যে ইউসুংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তাকিয়ে থেকে শুনতে থাকে। তখনই দেখা শাওচেন আর বলে যে, "ব্রো।" এরপর দেখা যায় সে আরো বলে যে, "তুমি যদি তার সাথে মিলেমিশে নাই থাকতে পারো, অন্ততপক্ষে আমার জন্য হলেও না হয় তুমি তাকে একটু সহ্য করো। তুমি তো জানো চাকরির বাজার এখন কতটা খারাপ।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আমি কোথায় এরকম হাই পেইং জব পাবো বলো?" তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "আমাকে জাস্ট ১টা বছর তার সাথে কাজ করতে দাও। ততক্ষণে আমার ভালো একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে এবং ভালো কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। তাছাড়া তার কাছে এখনো আমার ওই ঘটনার এভিডেন্স আছে এবং লাস্ট টাইম সে আমাকে ওটা দিয়েই হুমকি দিয়েছিল যে আমি যদি তোমার সাথে মিলেমিশে না থাকি তাহলে আমাকে শেষ করে দেবে।" এই কথা শোনার পর দেখা যায় যে ইউসুং আবার ওর দিকে তাকায় এবং সে কিছু একটা চিন্তা করতে থাকে। তো এখনই দেখা যায় যে ওর ভাই একটু হাসে এবং বলে যে, "ব্রো।" তারপর দেখা যায় সে চেয়ার থেকে ওঠে এবং সে অন্য একটা চেয়ার নিয়ে ইউসুলাং এর পাশে গিয়ে বসে। আর ইউসুলাং এর হাত ধরে বলে যে, "মায়ের জন্য হলেও তুমি আমাকে সাহায্য করো প্লিজ।" এরপরে দেখা যায় যে সে আরো বলে যে, "এটা যদি এক্সপোজড হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রিতে আমি কিছুতেই সার্ভাইভ করতে পারবো না।" এরপর দেখা যায় যে সে আরো বলে যে, "যদি সেরকমটা হয়েই যায় তাহলে মা কখনোই তার পরবর্তী জীবনে শান্তি খুঁজে পাবে না।" এবার দেখা যায় ইসুলাং ওই গ্লাসটা নেয় এবং তখনই দেখা যায় যে শাওচেন সেও একটা গ্লাস নিয়ে ড্রিঙ্কস ঢালে এবং ওর সাথে টোস্ট করে এবং সেটা খেতে খেতেই বলে যে, "ব্রো, ইউ আর দ্য বেস্ট।" কিন্তু তখনই সে দেখতে পায় যে ইসুলাং ওই ড্রিঙ্কসটা পান করে না। তখন ও থেমে যায়। তখন দেখা যায় ইসুলাং বলে, "শাওচেন, ভবিষ্যতে তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমার কাছে আসবে।" এবং দেখা যায় যে একটু দম নিয়ে সে বলে, "কিন্তু আজকের এই ব্যাপারটা, সরি, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না।" এই কথা শুনে ওর ভাই অবাক হয়ে যায় এবং সে বলে যে, "না ভাই, তুমি এটা করতে পারো না।" এই কথা বলার পর দেখা যায় যে ও ড্রিঙ্কসটা পান করে এবং ওখান থেকে উঠে চলে যেতে নেয়। তখনই দেখা যায় যে ওর ভাই ওর হাত ধরে বসে এবং বলে যে, "এটা তুমি করতে পারো না।" এবং সে আরো বলে যে, "তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে আমি মরেই যাব।" তখনই দেখা যায় যে ইউসুলাম তারপর থামে না। সে ওর ভাইয়ের হাতটা ঝাড়া দিয়ে ওখান থেকে উঠে দাঁড়ায় এবং চলে যেতে নেয়। তখনই দেখা যায় ওর ভাই পেছন থেকে বলে যে, "ইউসুলাং, তুমি কি চাও আমি মরে যাই?" কিন্তু দেখা যায় ইউসুং তাতেও থামে না। সে হেঁটে বেরিয়ে যায়। তখনই দেখা যায় যে ওর ভাই নিরস্ত্র হয়ে ওখানেই চুপচাপ বসে পড়ে এবং চিন্তা করতে থাকে যে কি করবে সে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শাওচেন সে একটা ব্রিজের পাশে গিয়ে দাঁড়ায় লাফ দেওয়ার জন্য এবং দেখা যায় ওখানে অনেক মানুষ এবং পুলিশ জড়ো হয়। তখন সেখানে ইউসুলাং যায় এবং ওর আইডি কার্ড দেখায় এবং বলে যে, "অফিসার।" তখন ওর আইডি কার্ড দেখে পুলিশ জিজ্ঞাসা করে যে, "আপনি ইউসুলাং?" তখন ও বলে যে, "হ্যাঁ অফিসার, আমি তার ভাই ইউসুলাং।" পুলিশ অফিসারটা তখন বলে যে, "সে তোমাকেই খুঁজছিল, তোমার নাম ধরে ডাকছিল।" এবং তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি তার সাথে কথা বলো এবং তার ইমোশনকে ঠান্ডা করার চেষ্টা করো।" তখনই দেখা যায় যে সে পুলিশ অফিসারটা আরো বলে যে, "ততক্ষণে আমরা অপেক্ষা করছি এবং সময় সুযোগ বুঝে আমরা তাকে রেস্কিউ করব।" ইরফান তখন ওই অফিসারকে জিজ্ঞাসা করে যে, "এখান থেকে পড়ে গেলে কি খুব বেশি ডেঞ্জারাস কিছু হবে?" তখন ওই পুলিশ অফিসারটা বলে যে, "আসলে যতক্ষণ পর্যন্ত না আমরা তাকে প্রভোকেন্ট করব ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু সে যদি ডিটারমাইন্ড হয়েই থাকে যে সে মরে যাবে তাহলে অন্য কেউ আর তাকে বাঁচাতে পারবে না।" এই কথা শুনে ইরফান বলে যে, "ওকে, এবং অনেক বেশি ধন্যবাদ আপনাকে অফিসার।" এই কথা বলার পর দেখা যায় যে সেই বাউন্ডারির ভেতরে ঢোকে এবং সেখানে থেকেই সে তার ভাইকে ডাকে। তখন দেখা যায় যে ওর ভাই বলে যে, "ইউসুলাং?" এবং দেখা যাচ্ছে সে বলে যে, "তুমি তা দেখতে পাচ্ছ, তাতে কি তুমি এখন স্যাটিসফাইড?" তখন বলে যে, "একদমই কাছে আগাবে না।" তখন দেখা যায় সে আরো বলে যে, "তুমি যদি কাছে আগাও তাহলে আমি এখনই ঝাঁপ দেবো।" তখন দেখা যায় যে ওর ভাই ওর অপর পাশে যায় এবং বলে যে, "জাংচেক, তুমি এখানে আসো এবং আমরা না হয় নিরিবিলি কথা বলি।" তখন দেখা যায় ওর ভাই বলে যে, "নিরিবিলি কথা বলার চেষ্টা করছো এখন? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কেন কল ধরোনি?" এবং সে আরো বলে যে, "এই পিছনের কয়েকটা দিনে আমি তোমাকে কতবার কল করেছি, তুমি ফোন তোলোনি কেন?" তখনই দেখা যায় যে উশিলং বলে যে, "ঝাংচেং, ফানসা তোমাকে কি দেবে বলে তোমাকে প্রমিস করেছে যে তার জন্য তুমি তোমার জীবন দিয়ে দিতে চাইছো?" তখন দেখা যায় ওর ভাই বলে যে, "কি দিবে?" সে আর বলে যে, "সে আমাকে কি দেবে আর আমি কি পেতে পারি সেটা তো তোমার উপর ডিপেন্ড করে, তাই না?" তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "ইসুলাং, আমি সত্যিই বুঝতে পারছি না যে তুমি কি সত্যিই ফানসাওকে হেট করো নাকি নর্মালি তুমি আমাকে জাস্ট হেট করো?" ইসুলাং তখন আবার বলে যে, "জাংচেং, এখানে উদ্ধার টিমে অনেক মানুষ রয়েছে, আমরা ফর্মালিটি বাদ দেই।" এবং তাকে সে আরো বলে যে, "বলো, তোমাকে খুশি করতে হলে আমাকে ঠিক কি করতে হবে?" তখনই দেখা যায় যে ওর ভাই বলে যে, "তুমি জানো না যে কি হচ্ছে এবং তোমাকে কি করতে হবে?" সে আরো বলে যে, "এটা যদি আমি জোরে বলি তাহলে তো মজাই শেষ হয়ে যাবে।" তখন ঋষাং বলে যে, "জাংচেন, ইভেন যারা রিয়েল ব্রাদার তারাও কথাবার্তা বলে সব ঠিক করে নেয়, আর আমরা তো ব্লাড রিলেটেডও না। আমাকে সোজাসুজি বলো যে তুমি কি চাও এবং আমি কি করলে তুমি হ্যাপি হবে?" তখনই দেখা যায় যে শাওচেন বলে যে, "আমি জাস্ট চাই আমার যে বর্তমান চাকরিটা আছে সেটা আমি রাখতে চাই এবং সেটাই আমি করতে চাই।" তখনই দেখা যায় ইসলাম বলে যে, "তার মানে তুমি চাইছো যে আমি ফানসার কাছে ফেরত যাই এবং যাতে করে তুমি তাকে উইন করতে পারো এবং তার অ্যাসেট যেন সে তোমার হাতে তুলে দেয়?" তখন দেখা যায় সে আরো বলে যে, "যাতে করে তুমি তোমার একটা ফরচুন তৈরি করতে পারো, এটাই চাইছো তো?" তখনই দেখা যায় যে ইসলাম আরো জানছেন, "আমার অত বেশি পাওয়ার নেই।" এবং সে আরো বলে যে ফানসার কাছে এটা একটা গেম, সে যখন বোর হয় তখন সে এই গেমগুলো খেলে। এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আর আমি হলাম তার কাছে একটা পুতুলের মতো,
এবং দেখা যায় যে সে আরও বলে যে আর তুমি হলো কি এই গেমের জাস্ট একটা টুলস। এবং সে আরও বলে যে কেন সে এই গেমটায় এখনো ইন্টারেস্টেড সেটা কি তুমি জানো? এরপর দেখা যায় ইশরাক আরও বলছে, "কারণ এই গেমসটা সে শেষ করেনি, আমি শেষ করেছি এইজন্য।" তখন দেখা যায় সে আরও বলে যে, "তুমি কি জানো সে কিভাবে প্ল্যান করেছে এই গেমটা কন্টিনিউ করার?" সে আরও এড করে যে সে আমার ওই পয়েন্ট যেটা সেটা খুঁজতেছে। কথা বলতে বলতে ইশরাক আস্তে আস্তে শাওচিনের দিকে আগাতে থাকে এবং তখন সে বলে যে, "শাওচিন, আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে চলো। আমি তোমাকে হাত জোড় করে বলছি, প্লিজ ব্রো।" তখন দেখা যায় শাওচিন বলে যে, "ব্রো?" এরপর দেখা যায় যে ও আরও একটু কাছে আসতে নেয় এবং তখনই ওর ভাই বুঝতে পারে যে সে কাছে আসছে। তখনই বলে যে, "একদমই আমার কাছে আসবে না।" এবং দেখা যায় যে শাওচিন আরও বলছে, "ইউসুলক, আমি ফাইনালি আমার সোনার হরিণটা খুঁজে পেয়েছি এবং যেখানে কোনো হার্ডশিপ নেই। আর তুমি বলছো আমাকে সেখান থেকে চলে যেতে?" একথা বলার পর দেখা যায় যে ও হঠাৎ করে পড়ে যেতে নেয় এবং দেখা যায় যে ইউসুলক সে একটু ভয় পেয়ে যায়। তখন ওর ভাই আবারও সামনে নিয়ে বলে যে, "একদমই আমার কাছে আসতে চেষ্টা করবে না।" তখন দেখা যায় ইউসুলক এটা হাঁপ ছেড়ে বাঁচে। তখনই আমরা এক জায়গায় শিলিহুয়া আর জিয়াওকে দেখতে পাই, যারা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিলিহুয়া তখন বলে যে, "আমি এই ইউসুলংকে রেসপেক্ট করা শুরু করে দিয়েছি।" এবং সে আরও বলে যে, "অন্যান্যরা যা বলে সে সেরকম মোটেই না। কে বলেছে যে তার লিমিট নেই? অথবা সে একজন ব্যক্তিত্ব ভালোবাসার অনেক গ্রেট।" এবং দেখা যায় সে আরও বলে যে সে অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। তখন জিও বলে যে, "তুমি কি বললে?" তখনই শিলিহু বলে যে, "কই কিছুই না।" শিলিহুয়া তখন আরও বলে যে, "তার মতো একজন ভালো মানুষ তোমার হাতের মুঠোয় থাকা উচিত। গ্রেট মাস্টার ফ্যান।" তখনই দেখা যায় যে জিয়াও শিলিহুয়ার দিকে তাকায় এবং বলে যে সে একদমই আলাদা না, সে জাস্ট ধৈর্য ধারণ করছে। এবং দেখা যায় সে আরও বলে যে সে যেরকম দেখতে তার থেকে মোটেও আলাদা না। এরপর আমরা দেখতে পাই যে ইউসুলং অনেক বেশি রেগে যায় এবং সে একা একাই বলে যে আমার বোঝা উচিত ছিল যে তাকে অ্যাডভাইস দেওয়া একদমই পয়েন্টলেস এবং সে কখনোই গিভ আপ করবে না। তখন ওর ভাই বলে যে, "ইউসুলং, তুমি সত্যিই কি চাইছো আমি মরে যাই? তাহলে আমি এখনই এখান থেকে লাফ দিয়ে মরে যাই।" তখনই দেখা যায় যে ইউসুলং বলে যে, "তুমি কি জানো এখান থেকে ঝাঁপ দিলে তোমার কি হবে? তোমাকে অনেক বাজে দেখা যাবে।" তখনই দেখা যায় যে ওর ভাই বলে যে, "যদি আমি ঝাঁপ না দেই তাহলে কি আমাকে ভালো দেখা যাবে?" তখন সে আরও বলে যে, "জীবনে এই ১ম বার আমার কাছে লাইট এসেছে এবং কিছুতেই আমি সেটা যেতে দিতে পারি না।" তখনই দেখা যায় গাড়ির ওখানে বসা ওরা দুজনেই তাকিয়ে থাকে এবং দেখা যায় যে তখন শাওচেন বলে যে, "ইউসুলং, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। অন্ততপক্ষে মায়ের জন্য হলেও, যে তোমাকে সেভ করেছে এবং বড় করেছো, আমাকে জাস্ট এইবারের মতো তুমি সাহায্য করো।" মানে সে আরও বলে যে, "যদি তুমি আমাকে এতটুকুও কাইন্ডনেস না দেখাও তাহলে আমি এখনই এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যাব।" এরপর দেখা যায় যে ইসলাম সোজা হয়ে দাঁড়ায় এবং বলে যে, "শাওচেন, তুমি কি ঝাঁপ দেবে নাকি দেবে না? এমনিতেই অনেক লেট হয়ে গেছে।" তখনই দেখা যায় শাওচেন বলে যে, "তুমি কি আসলেই কোনো মানুষ?" জিয়াও তখন বলে যে জাংচেং চেষ্টা করছে ইউসুলাংকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। তখনই শিলিহু বলে যে, "আমার তো মনে হয় ওটা তুমি যে ইউসুলাংকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ।" তখন দেখা যায় যে শিলিহু আরও বলে যে, "শাও, এই ট্রিকটা মনে হয় তোমার কাজ করবে না।" তখন দেখা যায় যে জিয়া বলে যে, "আমি ওকে বাধ্য করিনি এসব করার জন্য। ও একটা ফলিশ। সে নিজে নিজেই এসব বের করেছে।" তখন শিলিহু বলে যে, "তুমি তাকে বলোনি সব করার জন্য?" শাহজাহান তখন ইউসুলাংকে বলে যে, "ইউসুলাং, তুমি কি এখনো আমাকে তোমার ভাই মনে করো?" তখনই দেখা যায় যে ইউসুলাং ওখানে ভর দিয়ে দাঁড়ায় এবং তখন শিলিহু বলে যে, "আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে তার ভাই এরকম একটা অবস্থায় আছে কিন্তু তারপরও সে একটুও সফট হচ্ছে না।" শিলিহুয়া আরও বলে যে, "মনে হচ্ছে তোমার এই ডিরেক্টর সে মনে হয় পাগল হয়ে গেছে।" তখনই দেখা যায় যে যেও কিছুই বলে না, সে চুপচাপ তার পকেট থেকে ফোনটা বের করে। তখনই আমরা শুনতে পাই শাওচেন বলে যে, "আমার মা তোমার মতো একটা অকৃতজ্ঞ লালন পালন করেছে। তোমাকে তো ওই ময়লা ডাস্টবিনের ওখানেই ফেলে দেওয়া উচিত ছিল। তুমি ঠান্ডায় ওখানেই মরে যেতে ফ্রিজ হয়ে।" তখন দেখা যায় সে আরও বলে যে, "গডডামন গাইস, আচ্ছা পুরুষদের সাথে ঘুমালে এমন কি হয়ে যায়? তুমি এরকম পিকি হয়ে যাচ্ছ কেন? যাতে মনে হচ্ছে যে তুমি টপ? তোমার কি মনে হয় মানুষ মরে যাচ্ছে তোমার সাথে ঘুমানোর জন্য?" এরপর আরও বলে যে, "তোমার কি মনে হয় যে তোমাকে অ্যাকম্পানি করার জন্য এই ডিসগাস্টিং কাজে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসবে?" তখনই দেখা যায় যে জিয়াও রেগে যায় এবং ওখানে চলে যেতে নেয়। তখন শিলিহুয়া ওকে ধরে বসে এবং বলে যে, "তুমি ওখানে যেতে পারবে না। তুমি যদি এখন ওখানে যাও তাহলে অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে।" শিলিহুয়া আরও বলে যে, "তুমি জাস্ট এটা মেনে নাও যে ঝাংঝাং যা করছে সেটা তোমার কথা মতোই করছে।" তখনই দেখা যায় যে জিয়াও রেগে ওর দিকে তাকায়। তখন আমরা শুনতে পারি শাওচেন বলে যে, "ইউসুলাং, তুমি এরকম হাই এবং মাইটি হওয়া বন্ধ করো।" এবং সে আরও বলে যে, "তুমি কি চাও না ফান্ডসহ টাকা? আমার বাবা ঠিকই বলে যে তুমি জাস্ট রাইট সময়ের জন্য অপেক্ষা করছো। তুমি কি তোমার নিজের দাম বাড়ানোর চেষ্টা করছো? তুমি তোমার প্রতিটা মুভ অনেক ক্যালকুলেট করে দাও।" এবং আরও বলে যে, "তোমার কি মনে হয় আমি তোমার পথ আটকে দাঁড়াবো নাকি তোমার টাকা নিয়ে যাব? কোনটা ভাবো তুমি?" এই কথা শুনে দেখা যায় জিও অনেক রেগে যায় এবং সে তখন বলে যে, "লাস্ট টাইম আমি তার উপর অনেক দয়া দেখিয়েছি। ওই সিগারেট দিয়ে তার জিহ্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল।" তখনই আমরা দেখতে পাই ইউসুলাং বলে যে, "ঝাংচেং, আমি বুঝতে পারিনি যে তুমি হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেলে কি করে। কিন্তু যখন শুনেছি যে তুমি ওই লোকটার সাথে মিলেছো, তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি এটাই করবে এবং এটা তার থেকেই শিখেছো তুমি। ইভেন তুমি এখন তাকে বাবাও ডাকছো। ঝাংচেং,
তুমি কি ভুলে গেছো যে তার কারণে মা কতটা সাফার করেছে? এবং সে আরও বলে যে এটা কি তার জন্য না? তখন দেখা যায় যে সে আরও বলে যে সে একজন গ্যাম্বলার এবং সে যদি আবার বিয়ে না করতো এবং তার যদি ছেলে না থাকতো তাহলে কি এরকম সস্তা ভালোবাসা তোমাকে দেখাতো? সে তার ফ্যামিলি নিয়েও গ্যাম্বলিং করেছে এবং সে আরও বলে যে তুমি কি তার পথে অনুসরণ করতে চাইছো? রিশুলাং আরও বলে যে তাহলে এই যে তুমি নদীতে ঝাঁপ দিতে চাচ্ছ, এটা কি তার কথা মতোই তুমি করছো? তখনই দেখা যায় যে ওর ভাইকে একটু আনকমফোর্টেবল লাগে এবং সে মাথা নিচু করে ফেলে। তখনই দেখা যায় যে ইসুলাম সোজা হয়ে দাঁড়ায় এবং আরও বলে, এখন আমি তাহলে বুঝতে পারছি যে কিসের জন্য কি হচ্ছে। সে আর বলে যে সে ছোটবেলায় একবার লাফ দিয়েছিল এবং সে এর রেওয়ার্ডও পেয়েছিল এবং সে তোমাকেও এই একই কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে। তখনই দেখা যায় যে সে আর বলে, জাংচাং যাও, তুমি এখান থেকে লাফ দাও, আমি তোমাকে আর আটকাবো না। জাংচেং তখন বলে যে তোমার কি মনে হয় আমি কি এখানে দাঁড়াতে চাইছি? এখানে আমার তোমার জন্য আসতে হয়েছে। আমি এবং আমার বাবা আমাদের দুজনের জাস্ট ভাগ্য খারাপ। এবং দেখা যায় যে স্যার বলে, না হলে আমি ফানসার কাছে কেন টাকা চাইতে যাব? এরপর দেখা যায় যে স্যার বলে যে সে আমাকে শুধু তোমার কারণেই ব্ল্যাকমেল করার সাহস পেয়েছে এবং এখন তুমি আমার সিচুয়েশনটা আরও খারাপ করে দিচ্ছ। তুমি কি আমাকে মারার চেষ্টা করছো? তখনই দেখা যায় ঈশ্বর বলে যে ঝানচেক, সে আর বলে যে আমি আমার প্রমিস ভঙ্গ করলাম। মা মারা যাওয়ার সময় আমি বলেছিলাম যে আমি তোমার টেক কেয়ার করব। কিন্তু আমি সে কথা তুলে নিচ্ছি। এখন থেকে আমি আর তোমার টেক কেয়ার করব না। তুমি নিজের মতো করে থাকো। ঝাংচেং, টেক কেয়ার ইয়োরসেলফ। এই কথা বলার পর দেখা যায় যে ইউসুলাং ওখান থেকে চলে যেতে নেয়। তখনই ওর ভাই বলে যে ব্রো, তুমি চলে যেতে পারো না। তুমি আমাকে এরকম অবস্থায় রেখে একদমই চলে যেতে পারো না। এই কথা বলে চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় যে পা ফসকে ও ওখানে পড়ে যেতে নেয় এবং তখনই দেখা যায় যে ইসুলাং ভয় পেয়ে যায়। সে দৌড়ে আসতে নেয়। তখনই দেখা যায় পেছন থেকে জিও ওকে জড়িয়ে ধরে এবং ওকে আটকিয়ে দেয়। তখনই দেখা যায় যে ওই পুলিশ অফিসারগুলো ওর ভাইকে ধরে ফেলে এবং টেনে উপরে তোলে এবং দেখা যায় যে ঘটনার আকস্মিকতায় ইসুলাং অনেক অবাক হয়ে যায়। এরপর দেখা যায় যে ওর ভাইকে উঠিয়ে তার স্ট্রেচারে করে নিয়ে যায়, কারণ ও সেন্সলেস হয়ে গিয়েছিল। ইসলং জোরে জোরে শ্বাস নিতে থাকে এবং যখনই তার খেয়াল হয় যে জিয়াও তাকে ধরে রেখেছে, সে ওর হাতটা ছাড়িয়ে দেয় এবং বলে যে আমাকে ছাড়ো। তখনই দেখা যায় জিও বলে যে তার মতো একটা স্কামবাগকে বাঁচানোর জন্য কেন তুমি তোমার লাইফের রিস্ক নিয়েছিলে? তখনই দেখা যায় যে ইসুলাং ওই পাশে গিয়ে দাঁড়ায় এবং বলে যে আমি কি রিস্ক নেই বা না নেই সেটা দিয়ে তোমার দরকার নেই। জিও তখন বলে এতে আমার কিছু যায় আসে না। এরপর দেখা যায় যে সে আরও বলে যে ঝাংঝাং যা করেছে সেটা ওর নিজের আইডিয়া। তখন ইসুলাং বলে যে আমি কি কিছুক্ষণের জন্য একা থাকতে পারি? তখন জিও বলে যে সুলভ, আমি কি? তখন দেখা যায় যে ইসুলাং ওকে না করে দেয় এবং বলে যে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি চলে যাচ্ছি। এই কথা বলে ইসুলাং ওখান থেকে চলে যেতে নেয়। তখন জিয়া ওকে ধরে বসে এবং বলে যে আমি জানি আমি ভুল করেছি, তুমি আমাকে শাস্তি দিতে চাইলে দিতে পারো এবং তারপর যদি তুমি স্যাটিসফাইড না হও তাহলে তুমি আমাকে মারো, যতবার খুশি ততবার তুমি আমাকে মারতে পারো। এবং দেখা যায় যে সে আরও বলে যে আমি জাস্ট আরেকটা চান্স চাই, প্লিজ আমাকে আরেকটা চান্স দাও, চলো আমরা আবার শুরু থেকে শুরু করি। তখন ইউসুলাং বলে যে চলে যাও আমার কাছ থেকে। তখনই দেখা যায় যে জিও বলে যে তুমি তো জানতে চেয়েছিলে আমি এসব কেন করেছি, তাই না? তাহলে আমাকে এক্সপ্লেন করতে দাও। কিন্তু দেখা যায় যে ইউসুলাং ওর হাতটা সরিয়ে দেয় এবং বলে যে এটা এখন আর ম্যাটার করে না এবং আমি জানতেও চাই না। এরপর দেখা যায় যে জিও আবার ওর হাত ধরে এবং বলে যে আমি রেলিংয়ে দাঁড়ানো ঝাংচুংয়ের মতো, তুমি আমাকে সেভাবেও চাও না, তাই তো? তখনই দেখা যায় যে জিও ওর একটু কাছে আসে এবং ওর পেছনে দাঁড়িয়ে বলে যে সুলাক। এরপর দেখা যায় যে সুলং চুপ করে থাকে কিন্তু সে আবার বলে যে আমি তোমাকে ফোর্স করতে চাই না। এই সুলং তখন কান্না করতে করতে বলে যে তুমি কতবার আমাকে ফোর্স করেছো বলতে পারো? এরপর দেখা যায় যে ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে নেয় এবং বলে যে চলে যাও ওখান থেকে। এরপর দেখা যায় যে ইউসুলাং চলে যেতে নেয়, তখন দেখা তার ফোনটা বাজতে থাকে। জিও তখন বলে যে ডিরেক্টর ইউ, আপনি কি আপনার ফোনটা রিসিভ করবেন না? তখনই দেখা যায় যে ইউসুলাং থেমে যায় এবং ওর দিকে ঘুরে তাকায় এবং দেখা যায় যে ওর দিকে আগাতে আগাতে বলে যে শুধু তোমার জন্য ফানসাও, আমি আমার ক্যারিয়ার হারিয়েছি, আমি আমার ফ্যামিলি হারিয়েছি, এখন আমার নামে আর কিছুই নেই, আমি শুধুই একা। ইভেন আমি এখন যদি মরে যাই তাহলে কেউ আমার জন্য কান্না করার মতোও থাকবে না। তখন দেখা যায় যে ও আরও বলে যে আমি সত্যিই অনেক বেশি কিউরিয়াস যে এখন তুমি আমাকে আর কী নিয়ে থ্রেট করবে। তখনই দেখা যায় যে জিয়াও মাথাটা নিচু করে ফেলে। সুলং তখন বলে যে ওকে, আমি এই ফোনটা আনসার করছি। তখন দেখা যায় সে পকেট থেকে ফোনটা বের করে। তখনই দেখা যায় জিও সেটা ধরে ফেলে এবং বলে যে ওয়েট। এবং সে দেখা যায় যে আরও বলে যে আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না আর নিজেও একা হতে চাই না। তখনই ইউসুলাং বলে যে ফানসাও, আমি এই কলটা ইগনোর করতে পারি এবং দেখা যায় আরও বলে তুমি আমার ফোনটাও নিয়ে যেতে পারো। দেখা যায় যে সে আরও বলে যে কিন্তু তুমি যা করেছো সেটা আমাকে একদমই জানতে দিও না। এরপর দেখা যায় সে আরও বলে যে এটাই তোমার আর আমার মাঝে শেষ কথা এবং দেখা যায় যে সে আরও বলে যে আমাদের মাঝে সম্পর্কটা এখানেই শেষ। তখনই দেখা যায় জিও কিছু সময় চুপ করে থাকে। তখনই দেখা যায় জিওর সঙ্গে আরও বলে যে আমি এই ক্লিয়ার কাট কথাটা তোমাকে বলে দিলাম। তখন দেখা যায় যে জিও বলে যে ও ক্লিয়ার কাট কথা,
তখন দেখা যায় জিও ওর চোখের দিকে তাকায় এবং বলে যে এত ইজি না সবকিছু ক্লিয়ার কাট করা, কলটা পিক করো। এই কথা বলে জিও ফোনের উপর থেকে হাতটা সরিয়ে ফেলে এবং দেখা যায় যে বাইতিং কল করছে। তখনই দেখা যায় যে ইউসুলাং সেই ফোনটা তাড়াতাড়ি করে পিক করে এবং বলছে বাইতিং। তখনই দেখা যায় বাইতিং বলে যে ব্রাদারিও, তারা বলেছে যে তারা আমাকে আবার ওখানে ফেরত নিয়ে যাবে, আমাকে বাঁচান, আমি যেতে চাই না, প্লিজ ব্রাদারিও আমাকে বাঁচান, আপনি কি শুনতে পাচ্ছেন? তখনই দেখা যায় যে ইউসুলাং সে ফোনটা রেখে দেয় এবং তখনই জিয়াও অন্যদিকে ফেরে এবং বলে যে সবাইকেই তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, হোক সেটা মিস্টার হুয়াং বা ঝাংচেং। এবং দেখা যায় যে সে আরো বলে যে তারা সবাই ভুল করেছে এবং দেখা যায় যে জিও আরো অ্যাড করে যে কিন্তু বাইতিং, বাইতিং তো কোনো ভুল করেনি, সে শুধু একবার দয়া দেখিয়ে তোমাকে সাহায্য করেছিল। তখন দেখা যায় ইউসুলাং ওকে তার দিকে ফেরায় এবং বলছে ফানশাও, তুমি জানো যে সে কোনো ভুল করেনি, তাহলে তুমি তাকে যেতে দিচ্ছ না কেন? এবং দেখা যায় সে আরো বলে যে তুমি ইভেন তাকেও ব্যবহার করছো। তখন দেখা যায় যে জিয়া বলে যে তুমি আমাকে পাগল ভাবতে পারো এবং দেখা যায় যে তখন ইউসুলাং অবিশ্বাস্য দৃষ্টিতে ওর দিকে তাকায়। এরপর দেখা যায় যে ইউসুলাং সে অনেকটা হাল ছেড়ে দেয় এবং সে দেখা যায় যে ওই রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ায় এবং সে জোরে জোরে শ্বাস নেয় আর বলে যে ফানসাও, তুমি জিতে গেছো এবং আমি অনেক বেশি টায়ার্ড। এরপর দেখা যায় যে ইউসুলাং সে কান্না করতে থাকে এবং কান্না করতে করতেই সে বলে যে ফানসাও, তুমি বাইটিংয়ের সিচুয়েশনটা হ্যান্ডেল করে নাও। এবং সে আরও বলে যে আজকে তুমি আর আমাকে ফলো করো না, আমি অনেক বেশি টায়ার্ড, আমি আজকে আর তোমার মুখটা দেখতে চাচ্ছি না, চিন্তা করো না, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, আমি তোমার কাছে ফিরে আসবো। তখনই দেখা যায় যে সে আরও বলে যে ভেরি ইমপ্রেসিভ। এই কথা বলার পর দেখা যায় যে ইউসুলাং ওখান থেকে চলে যেতে নেয় এবং যেতে গিয়েও সে একটু দাঁড়িয়ে যায় এবং বলে যে ফানসাও, তুমি আমাকে যে বুদ্ধদেব ভাবতে, আমি সেরকম মোটেই না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, ইভেন আমি তোমার নিজেকেই বাঁচাতে পারছি না। এরপর দেখা যায় একথা বলার পর ইরশুলাং ওখান থেকে হেঁটে হেঁটে চলে যায় এবং দেখা যায় যে জিয়াও সে একাই ওখানে দাঁড়িয়ে থাকে ইরশুলাংয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।